বাঙালির কিংবদন্তি কিছু মানুষ কলকাতায় এখনো আছেন যাদের গর্ব করার মতো কিছু বিষয় রয়েছে। In 1964, I was the member of the team and we won the Olympic gold medal beating Pakistan 1-0 in the final. এটা অনেকেই জানেন না। গুরবক্স সিং যিনি 6টা অলিম্পিকে হাজিরা দিয়েছেন, এখানে খেলেছেন, কোচ হিসেবে ছিলেন এবং শুধু তাই নয়, উনি আমাদের কলকাতায় আসার পর উনি আর যাননি। যে দেখছে যে প্রথমবার আমার জীবনে যে ন্যাশনাল অ্যান্থেম বাজলো and the national flag উপরে গেছে and then same thing was repeated also. ভেবেনি কোনো সময় যে আমি অলিম্পিক খেলতে পারবো, কারণ আমার জন্ম থেকে বলতে পারি যে স্কুল থেকেই আমার চাষমাটা লেগে গেছে। চাষমা প্লেয়ার এই পর্যন্ত কোনো অলিম্পিকে ইন্ডিয়া থেকে খেলেনি। বাংলার গর্ব, বাঙালির কিংবদন্তি কিছু মানুষ কলকাতায় এখনো আছেন যাদের গর্ব করার মতো কিছু বিষয় রয়েছে, যেটা অনেকেই জানেন না। গুরবক্স সিং যিনি 6টা অলিম্পিকে হাজিরা দিয়েছেন, যেখানে খেলেছেন, কোচ হিসেবে ছিলেন এবং শুধু তাই নয়, উনি আমাদের কলকাতায় আসার পর খেলাধুলো থেকে হকি খেলার পর এবং বিভিন্ন দেশের নেতৃত্ব দেওয়ার পর উনি আর যাননি। যার জন্মস্থান পাকিস্তানে, বড় হয়ে ওঠা পেশোয়ারে এবং ভারত যখন ভাগ হয় তখন আমাদের ভারতবর্ষে আসেন এবং এখানে এসে উনি পড়াশুনো শুরু করেন এবং তারপরে 1956-এ কলকাতায় আসেন। আমরা এরকম একজন কিংবদন্তি মানুষকে আমাদের ট্রাভেল পডকাস্টে নিয়ে আসার জন্য খুব গর্বিত। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার স্যার, আপনার ওই অলিম্পিকে যাওয়া, 6টা অলিম্পিক অ্যাটেন্ড করেছিলেন, ও বিষয়ে কিছু স্মৃতি যদি বলেন আমাদের। দেখুন, যে সময় আমি খেলতাম, আমি খেলা চালু করেছি, ওই সময় তো আমার ভেবেনি কোনো সময় যে আমি অলিম্পিক খেলতে পারবো, কারণ আমার জন্ম থেকে বলতে পারি যে স্কুল থেকেই আমার চাষমাটা লেগে গেল। ও চাষমা প্লেয়ার এই পর্যন্ত কোনো অলিম্পিকে ইন্ডিয়া থেকে খেলেনি। একটা জার্মান প্লেয়ারকে দেখেছিলাম, ওটা খেলেছিল। তো এটা একটা আমি কোনো সময় এটা ধরে নিই যে আমার তো কলেজে প্রেজেন্ট করবো, ইউনিভার্সিটি প্রেজেন্ট, আগ্রা ইউনিভার্সিটি প্রেজেন্ট করে, কিন্তু 2 বছর 1954, 55, 56-এ 55 চলে গেলাম, মধ্যে ভারত থেকে রিপ্রেজেন্ট করছি ন্যাশনাল। আবার 56 এখানে চলে গেছি। এখানে আসার পর এখান থেকেই আমি 57 থেকে খেলা চালু করলাম। 57 জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ইস্ট বেঙ্গল প্রথম হলো। তারপরে বাংলা থেকে 13 বছর রেগুলার, 16 বছর রেগুলার খেলেছি বাংলা, পশ্চিমবঙ্গে বাংলায় খেলে as a Bengal player, national championship. ওর পরে আমাকে বারণ করা হলো, কেন আই বিকেম বলতে পারি যে সিলেক্টর, ইন্ডিয়ান সিলেক্টর। আমাকে বলা হলো যে তুমি আবার খেলতে পারবে না। তো এইরকম জীবনটা কেটে গেল। সৌভাগ্যের যে আমি অলিম্পিক খেলতে পেরেছি, ওটা আমার চেষ্টা এই ছিল যে এক করে আমি বাংলাতে রিপ্রেজেন্ট করবো। তো ওখান থেকে রিপ্রেজেন্ট করে ইন্ডিয়াতে রিপ্রেজেন্ট করলাম। প্রথম তো 60 অলিম্পিকে যাওয়ার কথা ছিল যে আমি চলে যাবো, আমি সিলেক্ট হয়ে যাবো। স্ট্যান্ড বাই থাকলাম 59 থেকে 59, 60, 61 প্রথম ইউরোপ, নিউজিল্যান্ড ট্যুর লাগলো। তো আমি বলছি যে আমার স্টেপ বাই স্টেপ আমি পেয়েছি। তো আই এম থ্যাঙ্কফুল টু গড যে আমি এটা এতগুলো পেয়েছি। বিকজ অফ দ্য ইম্পিডিমেন্ট ছিল। আমার একটা মজাক করা হতো পাটিয়ালা ক্যাম্পে, যে সময় ওরা বলতে যে এই পর্যন্ত কোনো বাইপারটা চাষমার জন্য বাইপারটা ইনভেন্ট হয়নি, তো কি করে ইউরোপে খেলবে, ওখানে তো বৃষ্টি হয়। তো সেই জন্য আমি ভাবতাম যে আমি কোনো চান্স পাবো না। আমি প্রেসিডেন্ট ইন্ডিয়ান হকি ফেডারেশন সুনীল কুমারকে বলেছিলাম যে আমি চেষ্টার জন্য আপনি আমাকে সিলেক্ট করছেন, আমি আসবো না। উনি বললো না, এই জন্য নয়, তুমি এইরকম খেলা করো, ওতে সিলেক্টরকে দেখিয়ে দাও যে তুমি আসতে পারো। তো আমি ওর পরে 2টা অলিম্পিক খেলেছি। 60 আমি খেলতে পারতাম আর আমি মিস করেছি। 72-তে আমাকে বলা হলো যে তুমি যাবে, আর প্রেসিডেন্ট ইন্ডিয়ান হকি ফেডারেশন বললেন যে তোমাকে যেতে হবে। আমি 59-এ যে সময় 68-এ আফটার মেক্সিকো অলিম্পিক্স, 69-এ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আয়োজন করানো হলো। ওখানে প্রেস কার্ড দেখে I was at that time India captain. As the India captain আমি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিলাম। তো আমি at the top খেলেছি 2টা অলিম্পিক, বাট at the top
72 আমি নিজে যেতে চাইনি, 60তে আমাকে যেতে দেওয়া হয়নি। আচ্ছা। বাট এনিওয়ে আই এম থ্যাঙ্কফুল টু গড যে আমি এতে একটু চান্স পেয়েছি। আমি দুটা অলিম্পিক খেলতে পারছি, একটা গোল্ড মেডেল, একটা ব্রঞ্জ মেডেল, এশিয়ান গেম গোল্ড, ইন্ডিয়া ক্যাপ্টেন করেছি 4 বছর বহুত জায়গাতে। লাইক এটা দেখুন যে হ্যামবার্গ টুর্নামেন্টের ক্যাপ্টেন ছিলাম, পিওর অলিম্পিক 67 ক্যাপ্টেন ছিলাম, 66 জাপান টুরের ক্যাপ্টেন ছিলাম, শিলং টুরের ক্যাপ্টেন ছিলাম। তো 4 বছর ক্যাপ্টেন্সি করেছি। ওর পরে আমার ইন্টারেস্ট আমি ছাড়েনি। আই ওয়াজ ইন্টারন্যাশনাল অনলি প্লেয়ার ইন ইন্ডিয়া যারা অলিম্পিক ক্যাপ্টেন করেছে, অলিম্পিক কোচ হয়েছে, অলিম্পিকে অ্যাজ এ ইন্টারন্যাশনাল আম্পায়ার। তো সবই জিনিস আমি করতে পেরেছি। I have been lucky that I have been able to do that, and it is my privilege that আমি বাংলাতে এসে এখানে থেকে গেছি, ওরা এখান থেকে সবই গুড পেয়েছি। 56 এখানে এসেছি, 57 থেকে খেলা চালু করলাম, ওরা এই পর্যন্ত এখানেই আছি। তো বাংলা আমাকে খুব সম্মান, প্রীতি, প্যার দিয়েছে, এটা আমি ধন্যবাদ জানাচ্ছি সবই বাংলার মানুষকে। তো এই জন্য এখানে থেকেছি যে এখান থেকে যখনই পেয়েছি বাংলা থেকে পেয়েছি। আর এখানে অনেকগুলো প্লেয়ার ছিল আমার সঙ্গে। আগে লাজলি ক্লডের ছিল আমার সঙ্গে, ওনার সঙ্গে খেলেছি 6 বছর। মোহনবাগানে খেলেছি 12-13 বছর। ওখানে 9টা বেটন কাপ জিতেছি, 9টা লিগ জিতেছি, 9টা লিগ, 9টা বেটন। আর ইস্ট বেঙ্গলে খেলেছি 3 বছর, ওখানে দুটো বেটন কাপ, একটা লিগ। কাস্টমে 9 বছর থাকলাম, ওখানে বেটন কাপ জিতেছি, লিগ জিতেছি। তো অনেকগুলো উইচ ইজ অলসো রেকর্ড। তো অনেকগুলো ভগবান দিয়েছে, ধন্যবাদ জানাচ্ছি সবাই গডকে, আর সঙ্গে সঙ্গে পাবলিককে, আর যারা মানুষ আমি এতগুলো পেতে পেরেছি। আদারওয়াইজ আই এম হ্যাপি হোয়াট আই গট। অনেকগুলো অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছি, অনেকগুলো পেয়েছেন। হ্যাঁ, পদ্মভূষণও তো পেয়েছেন। পদ পাইনি, আচ্ছা। অনেকগুলো লোক পেয়েছে যারা কিছু পায়নি, কিছু করতে অর্জুন পুরস্কার পেয়েছেন। অর্জুন পেয়েছি 96। আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারও তো আপনাকে পদ্মভূষণ পেয়েছি। আর ইন্ডিয়ান হকি ফেডারেশন দিয়ে হকি ইন্ডিয়া দিয়েছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2022-এ। তো 4 বছর আগে আমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিল। তো সবই জিনিস পেয়ে গেছি, ভগবান অনেক দিয়েছে। আর এখানে সবই জিনিস আছে, বাট আনফর্চুনেটলি কেশব দত্ত, লাজলি ক্লডিয়াস, বীর বাহাদুর छेत्री और जसवंत राजपूत और जोगिंदर सिंह सभी ओलंपिक गोल्ड मेडलिस्ट, सभी এখান থেকেই হলো। কিন্তু এখন আসছে না কেন? এই মাটিতেই তো এরা ছিল। এই মাটিতে ছিল। দেখুন, আমি একটা বলি যে আপনি এই সঙ্গে সঙ্গে জোর করতে পারেন যে ইন্ডিয়া কেন নেমে গেল। 40 years ইন্ডিয়া ওয়াজ ইন দ্য ওয়াইল্ডারনেস। 40 বছর ইন্ডিয়া কিছু করতে পারেনি। 1976-এ 80 কিছু পেয়েছে, 80 থেকে 22, 40 বছর হয়ে গেছে। 40 বছর কিছু করতে পারেনি। কেন ইন্ডিয়াতে ওই হলো যা বাংলাতে হলো। বাংলাতে আমি অ্যাস্ট্রোট্রপ এখানে কোনো করতে পারিনি। একটা সাইটে ছিল, ওর যেটা হকি চেঞ্জ হয়ে গেছে। হকি নেই যা যে সময় আমি খেলেছি, ল্যান্ডিক্রডে খেলেছিলাম, ধ্যানচাঁদ খেলেছি। ঘাসে হকি, অ্যাস্ট্রোট্রপ হকি আলাদা কথা, দুটো আলাদা জিনিস। ওটা কোনো তুলনা নেই। আর আমি এখানে বাংলাদেশ অ্যাস্ট্রোট্রপ এই বছর, এই লাস্ট ইয়ারে 2টা টার্ফ হয়ে গেছে। আমি মনে করি যে নিশ্চয়ই কিছু বছর মধ্যে, 5-6 বছর মধ্যে এখান থেকে আমার প্লেয়ার তৈরি হবে। কেন 40 বছর যদি কোনো টার্ফে কোনো যদি মেয়েরা ও ছেলেরা যদি কোনো প্র্যাকটিস করতে পারে না, কেন জন্ম থেকেই যে সময় হকি ধরবে ওই সময় থেকেই ওকে হকি ধরে খেলা করতে হবে। ওরা করলে কোনো ঘাসে হকি শিখে ওর পরে বলবো যে ওকে শিফট হয়ে যায়, আসে তো খেলেও পারবে না। সেই জন্য ইন্ডিয়ান হকি ডুবে গেল। আর এই যে সময় থেকে জায়গা জায়গাতে একাডেমি হয়েছে ভারতবর্ষে, পাঞ্জাবে, ওড়িশাতে দেখুন, উড়িষ্যা গভর্নমেন্ট হকি ইন্ডিয়াকে 100 কোটি টাকা প্রতি বছর দিচ্ছে। ওর কোনো স্টেটও দিচ্ছে না, 5 কোটি দিচ্ছে না। তো পশ্চিমবাংলা আমাদের এটা করতে গেলে কি করতে হবে? না, ওই তো আমি বলছি যে এখানে যারা 2টো টার্ফ হয়ে গেছে, ওটা গভর্নমেন্ট করে দিয়েছে। তো ওর পরে যদি ওখানে ওর টার্ফেই যদি খেলা রেগুলার যদি খেলা করতে পারে, যদি ওখান থেকে ট্রেনিং করতে পারে মেয়েরা ছেলেরা যারা সাব জুনিয়র, তো ওখান থেকেই আপনি দেখেন 1000 ছেলে মেয়েরা খেলবে, ওর মধ্যে একটা
স্টেট যেতে পারবে, ঠিক। একটা স্টেটে একটা ইন্টারন্যাশনাল যেতে পারবে। তো এইরকম হচ্ছে সারা দেশে সবই জায়গাতে একাডেমি খুলে গেছে। তাহলে আমাদের কি উড়িষ্যাকে রোল মডেল করা উচিত? রোল মডেল সবই দেশে করা উচিত, সব দেশ। কারণ যা ও করেছে ওখানে আপনি দেখুন একটা ডিস্ট্রিক্ট সুন্দরগড়ে ওখানে 20টা টার্ফ আছে, 20টা টার্ফ। যারা ওরা 20 টার্ফ এরকম করেছে যেখানে জল দরকার হয় না, আচ্ছা, উইদাউট ওয়াটার। তো এই জন্য টার্ফটা করেছে। তো এইটাই যে জিনিস এখানে করতে হবে, বাট এটা তো করা যাওয়া সেমি জায়গাতে মুশকিল আছে, কোনো ওর সেট করছে না। উড়িষ্যা কেন নবীন পটনায়ককে ধন্যবাদ জানাচ্ছি, তো উনি নিজের একটা গোলকিপার ছিলেন, আচ্ছা। ভালো প্লেয়ার ছিলেন, ক্রিকেট প্লেয়ার ছিলেন নবীন পটনায়ক। ক্রিকেট ছিলেন, বাট আমি তো জানি যে হকি প্লেয়ার, হকিতে ওরা ইন্টারেস্ট নিয়ে যে সময় উনি চিফ মিনিস্টার ছিলেন উনি বলেন যে আমি 100 কোটি নিয়ে বোঝা 200 কোটি টাকা দিচ্ছে বাহ। প্রতি বছর, 5 বছর হয়ে গেছে, 100 কোটি টাকা 1,000 কোটি টাকা তো দিয়ে ফেলেছে। তা আমাদের বাংলারই গ্রামগঞ্জ থেকে, মানে আমাদের গ্রাম থেকে যদি আমরা এরকম হকি প্লেয়ার তুলে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? আগে তো দেখেন 50% যারা প্লেয়ার ছিল ওটা বাঙালি থাকতো, কৃষ্ণনগর থেকে, এখানে থেকে, অ্যান্টানি থেকে, দার্জিলিং থেকে, দার্জিলিং থেকে, সব জায়গা থেকে আসবে। পশ্চিমবাংলা থেকে গ্রামের ছেলেরা আসতে হবে। হ্যাঁ, আবার আসবে, আবার চালু হয়ে যাবে। কেন যত আমি 40 বছর যদি আপনি ওকে চাষিদের মাঠে দেবেন না, আমি অনেকগুলো আমি তো হকি সেক্রেটারি ছিলাম 18 বছর, আমি অনেকগুলো চেষ্টা করেছিলাম, হয়ে যাওয়ার কথা ছিল, ওটা নিয়ে হয়ে গেছে, সেটাই বড় নেন। ওরা এখানে খেলা চালু হয়েছে, ওরা এখানে মনে করি যে তাড়াতাড়ি উইদিন 5-6 ইয়ার্স 7 ইয়ার্স এখান থেকেই অনেকগুলো প্লেয়ার উঠবে। ফার্স্ট তো আমাকে ন্যাশনাল লেভেলতে আসতে হবে, ঠিক। তারপরে ওখান থেকে যে 1-2 প্লেয়ার, হাজার তো উঠবে না, না। 1-2 প্লেয়ার যদি ইন্টারন্যাশনাল করে যায়, 1-2 প্লেয়ার যদি এখানে বাংলা থেকে উঠে যায়, তো আমি যথেষ্ট। সব এখন যে নতুন প্রজন্ম যারা হকি খেলে তাদের সবচেয়ে বর্তমান মানে কি অবস্থা, মানে এই যে খেলাটা এখন কি অবস্থায় রয়েছে, হকি খেলাটা পশ্চিমবাংলার কি অবস্থায় রয়েছে? আমি বলছি যে এখানে ডিস্ট্রিক্টে চালু হয়ে গেছে, এখানে ডিস্ট্রিক্টে হকি ইন্ডিয়া অনেকগুলো কেন বেশি 100-200 কোটি টাকা প্রতি বছরে পাচ্ছে হকি ইন্ডিয়া ফ্রম ওড়িশা গভর্নমেন্ট। তো ওর কাছে যথেষ্ট টাকা আছে, ও সবই ক্যাম্প জন্য সব জুনিয়র আজকে পর্যন্ত, আজকেও 2টা টিম সব জুনিয়র মেয়েরা আর ছেলেরা বিহারে খেলছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাংলা থেকে। তো সবই জায়গাতে পার্টিসিপেশন হচ্ছে, বাট স্ট্যান্ডার্ডও তো হাই নেই। আচ্ছা। স্ট্যান্ডার্ড নেওয়ার জন্য টার্ফ যদি লাস্ট ইয়ারে লাগানো হয়েছে, তো এগুলো 5 বছর লাগবে। তো যারা প্লেয়ার ওখানে শিখবে, ওই রকম হকি শিখবে, তো নিশ্চয়ই ও ভালো খেলতে পারবে। আচ্ছা, এখন পশ্চিমবাংলার যারা হকি খেলছে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? দেখুন, 2টা কাজ করতে হবে। হকি লাইক ক্রিকেট একটা সেলফ ফাইন্যান্সিং নেই, ওখান থেকে হাজার কোটি টাকা একটা প্লেয়ার যারা IPL খেলছে, ওটা খেলার পর 4 বছর খেলে পর 100 কোটি টাকা পেয়ে যায়। 100 কোটি পেয়ে যাচ্ছে। তো হকি ফুটবলও নেমে গেছে, ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড দেখুন কত করে গেছে। আমি যে সময় আমার মনে আছে 80-90 পজিশন আছে, আজকে 135 টাকা 135 পজিশন আছে ইন্ডিয়া ফুটবলে। তো বাংলাতে নেমেছে, ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড নেমেছে। হকিতে ওই অবস্থা। আমি গোল্ড মেডেল জিততাম, আমার যথেষ্ট আছে যে আমি ভেরি হ্যাপি দ্যাট উই আর উইনিং ব্রোঞ্জ মেডেল। और अभी এটা করতে গেলে নিশ্চয়ই এখানে হকিটা পপুলার করতে হবে, আর হকিকে চাকরি দিতে হবে। মেয়েরা ছেলেরা তারা খেলবে, কেন হচ্ছে ফাইন্যান্সিয়ালি এত স্ট্রং থাকবে না যে ওখান থেকে টাকা বানিয়ে ও জীবনটা কাটতে পারবে। দেখুন, একটা সম্মানের জীবন কাটতে হলে একটা প্লেয়ারকে সম্মান দিলে ওটা খুব ভালো হবে, যে মা বাবা চাইবে যে আমার প্লেয়াররা যা আছে ওটা খেলতে পারবে। আমার মনে হয় যে আমার ইন্ডিয়ান স্পোর্টস ইন জেনারেল অলিম্পিকে টোটাল কেন স্ট্যান্ডার্ড ওখানে উঠতে পারছে না, কেন যারা এডুকেটেড প্লেয়ার, এডুকেশনে যদি 8-9 প্লেয়ার পজিশনে চলে যায়, ওই সময় মা বাবাকে দেখতে হবে যে ইঞ্জিনিয়ার বরাবর ডাক্তার বরাবরও খেলেতে ক্রিকেট ছাড়া আর কোনো খেলাতে কোনো টাকা নেই, কোনো পয়সা নেই। আগে চাকরি পেত, রেলওয়ে দিত, আর্মিতে যাওয়ার কথা ছিল, আর অনেকগুলো ইন্ডিয়ান এয়ারলাইন দিত, আমারও সবই বন্ধ হয়ে গেছে, চাকরি কোনো জায়গাতে পাওয়া যায় না। তো সেই জন্য যদি চাকরিও পাওয়া যায় না, রেলওয়ে অনেকগুলো সবই রেলওয়ে হকি প্লেয়ার থাকতো। এই গভর্নমেন্ট আসার পর সব বন্ধ হয়ে গেছে, যে
You see, it is Central important. government. Direct স্পেশাল কোটা তো দিতে আগে হবে। তো রেলে চাকরি পেত সেন্ট্রাল এখানে আমার গভর্নমেন্ট। আমার বাংলাতে কাস্টমে আমি চাকরি পেয়েছিলাম বাহ। কাস্টমে অ্যাজ এ হকি প্লেয়ার। আচ্ছা সবই ক্লডিয়াস পেয়েছিল, হ্যাঁ। সবই যতগুলো যোগ্যতা সিং যতগুলো অলিম্পিক প্লেয়ার ছিল সবই চাকরি পেয়েছে অ্যাজ এ অলিম্পিক প্লেয়ার, অ্যাজ এ টপ ক্লাস প্লেয়ার। তো যদি আজকে চাকরি না পায় কি করে যাবে? ঠিক, ঠিক। বাইরে থেকে প্লেয়ার এসে এখান থেকে চাকরি পেয়ে এখান থেকে অলিম্পিক খেলেছে, ঠিক সেটা সারা ভারতবর্ষে হতো। ঠিক। কোনো হকি প্লেয়ার, ফুটবল প্লেয়ার কোনো চাকরি ছেড়া ছিল না। ফুটবলে কিছু টাকা এসেছে, লিমিটেড প্লেয়ার, কত লিমিটেড প্লেয়ারে যদি টাকা পায় তো কতগুলো থাকবে। গ্রাউন্ড লেভেলে করতে হবে, সবই প্লেয়ার যদি খেলতে পারে। আর নতুন যারা জেনারেশন, যাদের আমরা জেনজি বলে, তারা এখন আর খেলাধুলার মধ্যে অতটা ইনভলভ হয় না। তারা মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, সোশ্যাল মিডিয়া নিয়ে। তো তাদের জন্য একটা বার্তা দিন, নতুন জেনারেশন, কলকাতা সারা ভারতবর্ষের যে ইয়াং জেনারেশন, জানি জেনারেশনকে দেখতে হবে যে উঠে যদি খেলাধুলা করতে আপনাকে সবই অন্য জিনিস ছাড়তে হবে। এটা ডেভোশন, ডেডিকেশন, পরিশ্রম সবই জিনিস করতে হলে তো তাই আপনি প্লেয়ার হতে পারবেন। খেলাধুলার জন্য আমি আমার মনে আছে যে সময় আমি খেলতাম, আমি ক্যালকাটাতে এসেছি, আমি মনে হচ্ছে না যে 10-15 ইয়ার্স, 10 বছর 15 বছর পর্যন্ত আমি কোনো সময় ইভিনিং না আফটারনুন সিনেমাতে গেছি। ও তো সিনেমাই ছিল, মোবাইল ছিল না। আজ মোবাইলে ঠিক আছে, মোবাইলে ঠিক আছে, টেলিভিশনে ঠিক আছে, সন্ধ্যাবেলা সেটা ম্যাচটা দেখা হচ্ছে। তো খেলাধুলা তো মাঠে লোক কম যায়, এখানে যাদের বেশি করে। মা বাবাকে দেখতে হবে যে খেলাধুলা না ছাড়ে। ওরা অনেকগুলো আছে, তো অপরচুনিটি আছে। অপরচুনিটি যদি খেলাধুলা করলে তো অনেকগুলো জীবন কাটতে পারে, ভালো জীবন কাটতে পারে। আগে তো আমি আমার সময় তো অনেকগুলো প্লেয়ার জানি যারা কিছু করতে পারেনি, যারা খেলায় অলিম্পিক এশিয়ান গেম গোল্ড মেডেল নিয়ে আমার ওরা জীবনটা খুব খারাপ অবস্থাতে কেটেছে। আর আজকে ওটা হবে না, বাট অলিম্পিকে খেললে তো পরিশ্রম করতে হবে, ডেভোশন, ডেডিকেশন করতে হবে। আপনি কলকাতায় আসলেন, এত বছর কলকাতায় থাকলেন, তো তখনকার কলকাতা আর এখনকার কলকাতার মধ্যে কি ডিফারেন্স দেখছেন? দেখুন, সারা ভারতবর্ষে চেঞ্জ হয়েছে। আমি তো প্রি পার্টিশন, প্রি ইন্ডিপেন্ডেন্স, আমি born in 35, I'm 91. 91 তো I'm not a young man. তো আমি জীবন কেটেছি। বহু জিনিসতে বলবো যে অ্যাডভান্সমেন্ট হয়েছে, বাট জীবন যা স্ট্যান্ডার্ড যারা আছে ওটা নেমে গেছে, ভ্যালিউজ নেমে গেছে। আপনাকে আজকে ছেলে মেয়েকে বলতে হয়, আগে তো বলতে হতো না, ভয় থাকতো। মা বাবাকে ভয় থাকতো যে বাড়িতে যাবো, নিজে কিছু করবো, এটা করলে লোক কি বলবে, নেবার দেখবে, ফ্রেন্ড বলে দেবে, আমার ফ্রেন্ড বলে দেবে, মা বাবাকে বলে দেবে যে এরকম দেখেছি ওখানে ঘুরছে। তো এটা তো আজকের কোনো চিন্তাই নেই। আজকের মা বাবা নিজের 10 বছর 12 বছরের নিজের মোবাইল ধরে দিচ্ছে, না দিলে তো সুসাইড করে নিচ্ছে। অনেকগুলো চান্স পেয়েছিল, মা বাবা মোবাইল দেয়নি, মা বাবা মোবাইল নিয়ে যায় পড়াশোনা করো, সুসাইড করে নিয়ে যায়। আনফর্চুনেট, এটা অনেকগুলো অ্যাডভান্সমেন্ট এসেছে। বাট আমি অ্যাজ এ হিউম্যান ভ্যালিউ আমি মনে করি যে ফর আস ওল্ড জেনারেশন এটা নেমে গেছে। কলকাতার কোন জিনিসটা আপনার ভালো লেগেছিল, যার জন্য সবই জিনিস ক্যালকাটা নিজের সব খাওয়া দাওয়া, লোকে এখানে একটা সব থেকে বড় জিনিস যা এখানে সবই লোক যাকে আমি দেখা করি, আমি জিজ্ঞেস করি যে তুমি এখানে বাইরে থেকে যাচ্ছ কি ভালো লাগে। সব থেকে ভালো এখানে যে এখানে কোনো মোকাবলা নেই। না, আপনি কি পড়েছেন, আপনার পাতে কি আছে, আপনার কামিল কি আছে, কোনো নেই। আপনি দিল্লিতে যাবেন, দেখবেন কোন গাড়িতে আপনি এসেছেন। আপনি বম্বে যাবেন, দেখবেন আপনার কি বাড়িতে থাকছেন। এখানে কোনো চিন্তা নেই, আপনি কোথায় থাকছেন, কোথায় থাকছেন, কি খাচ্ছেন, কি পিছেন। আবার নেবার জানে না, ও বদল করে না, বন্ধুত্ব আছে তো থাকবে। এটা সব থেকে বড় জিনিস। আর এটা দিস ইজ দ্য বেস্ট থিং ইন ক্যালকাটা। আপনি তো অলিম্পিক জয়ী দলের সদস্য ছিলেন, কোচ ছিলেন, ক্যাপ্টেনও ছিলেন। আপনি কলকাতা ছেড়ে গেলেন না কেন? কলকাতা থেকে আপনি এখানে এসে তো আমার ছেলের মেয়ে, ছেলে গুরগাঁওতে আছে, একটা মেয়ে চেন্নাইতে আছে, 3টা মেয়ে আমেরিকাতে ছিল, একটা আনফর্চুনেটলি ছিল, আই লস্ট হার ফিউ ইয়ার্স ব্যাক। 2টা আমার ওখানে আছে, ওরা ছেলে ওখানে যারা নিয়েছে, ওখানে ডক্টরি করছে, ওখানে ইঞ্জিনিয়ারিং করছে। বাট ওরা প্রতি বছর এই বছর ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে এখানে থাকে, এখানে চলে আসে সবাই।
सभी एक इकट्ठा चले आते छेले में छेले के लिए we were about 10-15 people here last year this year year before last every year they वो इतने जन्म लिए थे they have all friends बंगाली हमारे मेरे सभी फ्रेंड्स बंगाली বাঙালিতে কথা বলে আর নিজের জন্য নিজের যে সময় কথা বলে আমেরিকা থেকে আমার মেয়ে যে সময় কথা করে চিনাইতে যে আমার মেয়ে আছে বাংলাতে কথা বলে তো দে আর মোর বেঙ্গালি দেন আর এখানে স্পেশাল করে কুক আসে কালকে আসবে ও মনে করে ওর করে বাঙালি খাওয়ার জন্য 2 মাস শুধু বাঙালি খাওয়া হয় আচ্ছা তো মিষ্টি খিচুড়ি হয় হ্যাঁ মিষ্টি রসগোল্লা তো বেশি নেই বাট সন্দেশ মিষ্টি নেই ওটা তো শেষ জিনিস হবে কলকাতায় কিংবদন্তি কিছু মানুষ আছে যে মানুষগুলোর সম্বন্ধে আমরা হয়তো জানি না বা জানতে পারি না। আমরা বসে আছি গুরবক্স সিং এর কাছে, যিনি ভারতের হকি টিমের ক্যাপ্টেনও ছিলেন, কোচও ছিলেন, 6 বার অলিম্পিকে গেছেন এবং তিনি যে প্রাইজ গুলো পেয়েছেন স্যার এটি গোল্ড স্যার। অলিম্পিক গোল্ড এটা কোথায় কবে হয়েছিল? 64 অলিম্পিকে, এটা 64 এটা স্যার এটা ব্রোঞ্জ 68 ব্রোঞ্জ এটা ব্রোঞ্জ ছিল 68 এটা স্যার 66 এশিয়ান গেমস গোল্ড এটা ছিল 68 এশিয়ান গেমস 66 এ এই যে যেটা পেয়েছিলেন স্যার গোল্ড, এটা আপনি তখন কি ক্যাপ্টেন ছিলেন? না আপনি পার্টিসিপেট করেছিলেন এই সময় ক্যাপ্টেন এই সময় ক্যাপ্টেন ছিলেন। এটা কত সালে? এটা 68 এটা ভাইস ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন এটাই ছিলেন। এই পদকগুলো উনি পেয়েছেন, আপনার কোনো স্মৃতি আছে যে সবটা এখনো মনে আছে আপনার? সব থেকে মনে পড়ে সব থেকে বেশি যে সময় প্রথম গোল্ড পেলাম, কারণ 60-তে ইন্ডিয়া হেরে গেছিল আচ্ছা রোমে। আচ্ছা প্রথমবার ইন্ডিয়া হারলো অলিম্পিক গোল্ড মেডেল। আচ্ছা তো 64-এ আমার টিম গেল। আচ্ছা তো পাকিস্তান সঙ্গে খেলা হলো, পাকিস্তানের সাথে পাকিস্তান সঙ্গে ওর ওখানে জিতলে সঙ্গে সঙ্গে সব থেকে বেশি আমার মনে পড়ছে, সব জায়গাতে একই কথা বলি বাট রিপিটিশন হবেই। হ্যাঁ। কেন যে সময় খেলাটা তো টাইম থাকে, ওই সময় তো 1-0 জিতলাম, ওর পরে যে সময় খেলা শেষ হলো তো মনে পড়লো যে একটা বলে একটা ম্যাচ জিতে গেছে। যে সময় প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় সেই সময় গোল্ড মেডেল এটা দেওয়া হলো, ওই সময় কোনো বেশি হয়নি, খুশি ছিল, কোথায় কোনো খুশি ছিল। বাট যে সময় রাইট টার্ন করে ন্যাশনাল বাজলো ইন্ডিয়ান ফ্ল্যাগ এর উপরে গেল, ওই সময় চোখে মানে একটু আশু এসে গেছে, জল এসে ওই সময় অ্যাকচুয়ালি হলো যে সবই জেনে যে দেখছে যে প্রথমবার আমার জীবনে যে ন্যাশনাল অ্যান্থেম বাজলো অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ উপরে গেছে। And then same thing was repeated also in 66 Asian Games, again পাকিস্তানকে হারিয়ে, পাকিস্তানকে প্রথমবার হারা হয়েছিল এক গোলে। দ্বিতীয়বার এক গোল ওখানে 66 এশিয়ান গেমস আমার পাকিস্তানকে জিতেছি। দ্যাট ইজ অলসো ফার্স্ট টাইম ইন্ডিয়ান জিতি ওয়ান দ্য এশিয়ান গেম গোল্ড মেডেল। ওর আগে কোনো জিতা হয়েছিল না, 58 ইন্ডিয়া হেরে গেছিল। তো প্রথম গোল্ড মেডেল 1966-এ আমার টিম ওয়ান, 62-তে হেরে গেছিল, 58-তে হেরে গেছিল। আমরা শুনছিলাম এই রাজনৈতিক ঘুরপাকে ধর্মের ভিত্তিতে ভাগাভাগি হয়, কিন্তু আমার পশ্চিমবাংলা, আমার কলকাতা এখনো সেরা। কিংবদন্তি একটি মানুষ যে কলকাতা ছেড়ে চলে যেত কিন্তু যাননি, আমার ভালো কলকাতা, আমার ঐতিহ্যের কলকাতা থেকে গেছেন। আমাদের খাওয়া দাওয়া, আমাদের সংস্কৃতি তাকে আকৃষ্ট করেছে। তার ছেলেমেয়েরাও বিদেশে থাকে কিন্তু বছরে একবার কলকাতায় আসেন। 70 ইয়ার এখানে হয়ে গেছে, 77 বছর উনি আছেন। এটাই আমার কলকাতা, এটা পশ্চিমবঙ্গ, আমরা কখনো এটাকে ভাঙতে দেব না। আপনারা ভালো থাকবেন। শুনতে পারলেন আমাদের সেই কিংবদন্তি মানুষটি গুরবক্স সিং। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দ্বিতীয় অনুষ্ঠানে আবার দেখা হবে আরেকটি দেশে।